এবং আমি আবার ফিরে আসছি। আমি সলিসিটর শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল। আমি আজকে বলছি কেন জাজরা, ক্রাউন কোর্ট জাজরা যে সাজা দেয় এবং সাজা দেওয়ার আগে যে সেন্টেন্সিং এর আগে যে একটা স্পিচ দেয়, রিমার্কস বলি আমরা, সেন্টেন্সিং রিমার্কস, এগুলো কেন টেলিভিশনে দেখানো হচ্ছে এবং কি ইম্পর্টেন্স। আমি অনেকগুলো পয়েন্ট দিয়েছি, অনেকগুলো বলছি। এতে কি উপকার হচ্ছে, এতে কি ফায়দা হচ্ছে, এগুলার বিভিন্ন মিডিয়ার লোকজন বিভিন্ন ভাবে তারা এটা ক্যাম্পেইন করে আসছিল। সেটা তাদের কার্যত ফলপ্রসূ হয়েছে, তাদের ক্যাম্পেইনের একটা সাকসেস আসছে। এবং তারা বলছে কি, দিস প্রভিশন ইজ পার্ট অফ দ্য গভর্নমেন্টস ওয়াইডার কোর্ট রিফর্ম অ্যান্ড ডিজিটালাইজেশন প্রোগ্রাম টু ইনক্রিজ অ্যাক্সেস টু জাস্টিস। এবং বলছি কি, এটা যে গভর্নমেন্টের একটা রিফর্ম প্রোগ্রাম আছে এবং ডিজিটালাইজেশনের জন্য একটা যে মানে আপনার গভর্নমেন্টের যেটা প্ল্যান ছিল, এটা হইলো কি, এটার একটা অংশ জাস্টিস সিস্টেমের মধ্যে অ্যাক্সেস করার জন্য রিফর্মের যে একটা তাদের মানে প্রসেস ছিল সংশোধনের জন্য, এবং ডিজিটালাইজেশন প্রোগ্রামের জন্য একটা যে প্রসেস ছিল, এটা হইলো তার একটা অংশ, including the rollout of video technology to facilitate thousands of remote hearings and the use of video recorded or the evidence or victims of rape and sexual offenses. এটা আরো হচ্ছে কি, অনেকগুলো টেকনোলজি এখন হচ্ছে। এখন প্রায় ক্রাউন কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এখন হিয়ারিং গুলো হচ্ছে রিমোট হিয়ারিং, এবং ভিডিওর মাধ্যমে হচ্ছে, ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে হচ্ছে, এবং ভিকটিমরা এভিডেন্স দিচ্ছে ভিডিও লিংকের মাধ্যমে। এবং এগুলো হলো টেকনোলজির ফ্যাসিলিটি যেটা আছে, সুযোগ সুবিধা যেটা আছে, সেগুলোকে এখন ইউজ করা হচ্ছে ওয়াইডলি। এবং আমরাও এখন প্রিজনে যখন মিটিং করি, আমরা ঠিক একদম রুমে বসে কথা বলি মতো, একদম স্বচ্ছ ক্লায়েন্টকে দেখতে পাচ্ছি, একদম বড় স্ক্রিনের মধ্যে আমরা সুন্দর মতো কথা বলি, সেখানে প্রাইভেসি থাকে ভালো, এবং সময়ও একটু বেশি পাওয়া যায়। এবং কোর্টের হিয়ারিং গুলো জাজও বসে আছে, পুরো কোর্ট রুমের মধ্যে আমাদের অ্যাক্সেস দেখা যাচ্ছে। এবং এটা একটা মোর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেটা হয়েছে এই ডিজিটালাইজেশন, এই রিফর্মের মাধ্যমে। এতে আমরা সবাই একটা বেনিফিটেড হচ্ছি। আরেকটা বিষয় আমি বলবো, প্রায় সময়ই আমার কাছে আসছে যে পুলিশ এরকম করতেছে কেন, কেন এভাবে কোনো খবর ছাড়া, বার্তা ছাড়া বাসায় চলে আসবে, ঘরে চলে আসবে, কাজের জায়গায় চলে যাবে, একটা হ্যারাসমেন্টের মতো হয়ে গেল, ইজ্জত সম্মানের উপর আঘাত আসতেছে। হ্যাঁ, রাস্তা থেকে ধরে হঠাৎ করে মানে নিয়ে আসলো হ্যান্ডকাফ করে। এটা আমাদের অনেক মানে মানে আমাদের তো মানহানিকর অবস্থার মতো আমাদের মনে হয়। এগুলো তো টু মাচ হইতেছে। আমরা এখন আমি এগুলোর উপর বলবো যে পুলিশের যে পাওয়ার যেটা আছে অ্যারেস্ট করার, এটা আপনাদেরকে বুঝতে হবে। এতে মন খারাপ করলে হবে না, এবং যদি কোনো আবার খারাপ মন্দ ব্যবহার করেন, তাতেও একটা আপনার বিরুদ্ধে যেতে পারে, অনেক আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। সুতরাং এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। এবং আমি তাদের পাওয়ার কি কি আছে সেটা আমি আজকে বলবো, কারণ অনেকে আমাকে এই সপ্তাহে ফোন করছে, বলছে কি যে আজম সাহেব এটা কিরকম হইলো, কি হঠাৎ করে ঘরে আসলো, সে আর্লি মর্নিং মানে সকাল 4টা বাজে, তখন আমরা গভীর ভাবে ঘুমের মধ্যে আছি। এটা হলো পুলিশের একটা নিয়ম, তারা ভোর 5টা 6টা বাজে ওরকম আসে, ওরকম মানে একদম ভোরে কেউ বাসার বেরিয়ে না যেতে পারে মতো, তখন এরকম অথবা লেট মানে ইভিনিং এর মধ্যে আসে। মানে এগুলো কতগুলো তারা যদি মনে করে কি কি প্রসেস ফলো করলে তাদের জন্য কাজটা সহজ হবে, তারা সাসপেক্টকে ধরতে পারবে, মিস হবে না, সেটা সেভাবেই তারা করে। এবং পুলিশ হ্যাভ পাওয়ার্স টু অ্যারেস্ট ইউ এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে, অ্যান্ড অ্যাট এনি টাইম।
যে কোনো সময়ে, ইনক্লুডিং অন দ্য স্ট্রিট, অ্যাট হোম অর অ্যাট ওয়ার্ক। আপনার স্ট্রিটের থেকে ধরতে পারে, আপনাকে অ্যারেস্ট করতে পারে, আপনার ঘর থেকে অ্যারেস্ট করতে পারে, কাজের জায়গা থেকে অ্যারেস্ট করতে পারে, এনি টাইম, অ্যাট এনি প্লেস। পুলিশের এটা পাওয়ার আছে। The police can arrest you if they have an arrest warrant. তারা অ্যারেস্ট করতে পারবে তাদের যদি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে, কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াও তারা অ্যারেস্ট করতে পারে। অর উইদাউট ওয়ান, অর উইদাউট অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াও তারা অ্যারেস্ট করতে পারে ইফ ইউ আর ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং অ্যান অফেন্স। তারা যদি মনে করে আপনি একটা অফেন্স এখন সংগঠিত করবেন, একটা অফেন্সের সংগঠিত হবে, they suspect you are in the process of committing an offense, এটা যদি তারা মনে করে, তারা যদি সাসপেক্ট করে, তখন ওয়ারেন্ট তাদের লাগবে না। ওয়ারেন্ট ছাড়াও তারা আপনাকে অ্যারেস্ট করতে পারবে। ওয়ারেন্ট ছাড়াও অ্যারেস্ট করার তাদের রাইট আছে। সবসময় ওয়ারেন্টের দরকার হয় না। কমিটিং সার্টেন অফেন্সেস, মনে হচ্ছে পুলিশের যে একটা অফেন্স সংগঠিত হচ্ছে বা হবে খুবই তাড়াতাড়ি, এবং এটা তারা সাসপেক্ট করে, তারা মনে করে একটা ঘটনা হওয়ার উপক্রম এখন, তখন তারা আপনাকে অ্যারেস্ট করতে পারবে, তাদের পাওয়ার আছে। যে সাসপেক্ট ইউ হ্যাভ কমিটেড সার্টেন অফেন্সেস, অথবা তারা যদি মনে করে আপনি অলরেডি একটা অফেন্স কমিট করেছেন, সেখানে ওয়ারেন্টের আর দরকার হবে না, তারা তখন অ্যারেস্ট করতে পারবে। or if they suspect you are about to commit certain offenses, তারা যদি মনে করে আপনি একটা সার্টেন, একটা কতগুলো অফেন্সেস আপনি ক্রিয়েট করবেন, সংগঠিত করবেন, কমিট করবেন, তখন তারা আপনাকে অ্যারেস্ট করতে পারবে। The police must inform you that you are under arrest. পুলিশ আপনাকে জানাইতে হবে, এটা আপনাকে বলতে হবে যে আপনি আন্ডার অ্যারেস্ট, এই কথাটা আপনাকে বলতে হবে। And explain why you are কেন আপনি আন্ডার অ্যারেস্ট, সেটাও আপনাকে পুলিশ বলতে হবে। They must can take you to the police station as soon as possible. তারপর তারা সেটা আপনাকে লিঙ্গারিং করতে পারবে না, যত সম্ভব তাড়াতাড়ি তাদেরকে আপনাকে নিয়ে যেতে হবে ক্লোজেস্ট পুলিশ স্টেশনের মধ্যে। মনে করেন আপনি বার্মিংহাম থেকে আসছেন, লন্ডনে আসছেন, আপনাকে অ্যারেস্ট করেছে লন্ডনে, সুতরাং আপনাকে নিয়ে যাবে লন্ডনের যেখানে অ্যারেস্ট করেছে তাদের জন্য, যেটা কনভেনিয়েন্ট ক্লোজার পুলিশ স্টেশনের মধ্যে। At the station, they must inform you of your right to inform someone of your arrest. আপনাকে বলতে হবে যে আপনি অ্যারেস্ট হয়েছেন, সেটা আপনি একজনকে বলতে পারবেন, একজনকে জানাতে পারবেন, টেলিফোন করতে পারবেন, আপনার রাইট আছে সেটা। কিন্তু অনেকগুলো ক্ষেত্রে এই রাইটটা তারা এক্সারসাইজ করতে দেয় না। তারা যদি মনে করে আপনার অ্যারেস্টটা আরো অনেকজন লোককে অ্যালার্ট করে ফেলবে, মনে করেন একটা মার্ডার সংঘটিত হয়েছে এবং মার্ডারের জন্য একজনকে অ্যারেস্ট করেছে, তখন এই অ্যারেস্টটা সে আর একজনকে যে ফোন করে বলার যে রাইট আছে, ওই রাইটটা তাকে দিবে না। কারণ ওই রাইটটা যদি দেয়, তখন সে ওইটা যখন আরেকজনকে বলবে, সে তখন এটা লিক আউট করে ফেলবে, এবং আরো সাসপেক্ট যারা আছে, যারা পুলিশ আপনার ধরার জন্য চেষ্টা করতেছে, তারা হয়তো অ্যালার্টেড হয়ে যাবে, পালাইয়া যাবে, তার জন্য আপনাকে ওই রাইটটা এক্সারসাইজ করতে দিবে না। এবং ইউর রাইট টু লিগাল অ্যাডভাইস, আপনার একটা লিগাল অ্যাডভাইস সিক করারও আপনার রাইট আছে, সেটাও আপনাকে বলা হবে। And your right to look at the police codes of practice, পুলিশের যে কোড অফ প্র্যাকটিস যেটা আছে, সেটাকেও আপনার দেখার সুযোগ দেওয়া হবে। দেখতে চাইলে সেটাও কোড অফ প্র্যাকটিস গুলো আপনি পড়তে পারবেন, দেখতে পারবেন।
The police can delay access to these rights in limited circumstances. আমি একটা উদাহরণ দিয়েছি, অনেকগুলো ক্ষেত্র আছে, কতগুলো ক্ষেত্র আছে, ওই সমস্ত ক্ষেত্রে পুলিশ আপনার এই অ্যাক্সেসটাকে ডিলে করতে পারে, বিলম্বিত করতে পারে। কারণ আপনি যদি আরেকজনকে এখন যোগাযোগ করার সুযোগ দেওয়া হয়, তখন তারা মনে করেন এখন আরো কয়েকজনকে অ্যারেস্ট করার জন্য যাচ্ছে, ওরা যদি এটা জানতে পারে একজন অ্যারেস্ট হয়ে গেছে, তখন তো ওরা অ্যালার্ট হয়ে যাবে, ওরা সরে যাবে, তখন আপনাকে কারোর সাথে যোগাযোগ করতে দিবে না। The police must charge you within 24 hours. 24 ঘন্টার মধ্যে আপনাকে ইন্টারভিউ করতে হবে এবং চার্জ করতে হবে, কিন্তু এটা সময় আরো বাড়াইয়া দেওয়া যায়। এবং unless longer detain আপনার is authorized by a superintendent or magistrates. আপনার পুলিশের যে সুপারিনটেন্ডেন্ট আছে অথবা কোর্টের যে ম্যাজিস্ট্রেটস আছে, তারা যদি অর্ডার দেয় যে তাকে 24 ঘন্টারও বেশি রাখতে পারবে, 24 ঘন্টার অধিক সময় তাকে রাখতে পারবে, 48 ঘন্টা, 72 ঘন্টা, এগুলা কিন্তু ক্ষেত্র বিশেষে এই এক্সটেনশন গুলো আপনার গ্রান্ট করতে পারে পুলিশের যে সুপারিনটেন্ডেন্ট আছে তারা, অথবা কোর্টের ম্যাজিস্ট্রেটসও এটা গ্রান্ট করতে পারে। You are entitled to free legal advice. আপনি ফ্রি, ওখানে একজন ফ্রি 24 আওয়ার্স লয়াররা বসে থাকে, ওইখানে আপনি ওই যে যেটা বেসিক অ্যাডভাইস যেটা আছে সেটা আপনি ওখানকার ফ্রি লিগাল অ্যাডভাইসটা আপনি পাবেন। নর্মালি ওরা আপনার ইন্টারভিউর সময় ওরা বসে থাকবে এবং দেখবে পুলিশ কোনো আপনাকে অপারেশন, আপনাকে প্রেশারাইজ কিছু করতেছে কিনা, জোরাজুরি করতেছে কিনা। অনেক সময় অনেকে ক্লায়েন্টরা বলে কি আমার বিরুদ্ধে অনেক আমাকে জোরাজুরি করে আমার কাছ থেকে উত্তর নিয়েছে, আমাকে কোনো লয়ার দেয় নাই, আমার সাথে কোনো লয়ারের যোগাযোগ করতে দেয় নাই, এইগুলো বিভিন্ন অজুহাত গুলো আসে। কিন্তু আপনার সবসময় একটা রাইট থাকবে, আপনি হয়তো পুলিশে যারে দিবে তাকে নিতে পারেন, অথবা আপনি আপনার চয়েস মতো একজন পুলিশ লয়ারকে আপনি খুঁজে বের করতে পারবেন। এবং পুলিশ হ্যাভ 36 আওয়ার্স ইন হুইচ টু ফাইন্ড ইউ এ সলিসিটার। তারা কিন্তু মানে 36 ঘন্টা পর্যন্ত আপনার সময় নিতে পারে, সময় বাড়াইতে পারে, এক্সটেন্ড করতে পারে আপনাকে লয়ার খুঁজে বের করার জন্য। If you have requested one, you should not be interviewed before speaking to them. আপনি যদি বলেন যে না, আমি তোমরা যে পুলিশে যে তোমরা যে লয়ার দিচ্ছ, আমি তোমাদের লয়ার নিব না, আমি তোমাদের লয়ারের সাথে কথা বলতে চাই না, আমি আমার নিজস্ব লয়ার মানে জোগাড় করব, আমার সাথে তোমরা এই লয়ারকে যোগাযোগ করো এবং তাদেরকে বলো আমি অ্যারেস্ট হয়েছি এবং তাদেরকে রিকোয়েস্ট করো আমি তাদেরকে চাই, তখন দেখা যাবে আমি ইন্টারভিউর জন্য তখনই আমি রেডি হব। You have the right to remain silent, a right which should be exercised upon advice from a solicitor. আপনার রাইট আছে, এটা আমি সবসময় বলি, পুলিশের উত্তর দিতে হবে না, আপনি বলতেন নো কমেন্ট, নো কমেন্ট, নো কমেন্ট, কিন্তু কথা হইলো কি যখন আপনার কেসটা যখন কোর্টে যাবে তখন জাজ জুরিকে একটা ডাইরেকশন দিবে, এটা কিন্তু সবাই বুঝে না, ওকে? কারণ যারা লয়ার, ডিউটি লয়ার আছে তারা সবাইকে বলে দেয় যে নো কমেন্ট তুমি দিতে পারবা, এর পরিণাম আছে, পরিণতি আছে। কারণ যখন কোর্টে যাবে তখন আপনার এই যে জাজ 12 জন জুরিকে বলবে যে দেখো সে অনেকগুলো কথা এখন বলছে, প্রত্যেকটা প্রশ্নের এখন উত্তর দিচ্ছে, তার কি সমস্যাটা ছিল, সে এই কথাগুলো তো উত্তর তো একটাও তো সে পুলিশকে দেয় নাই। অত ইম্পর্টেন্ট স্টেজ, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ অফ দ্য ক্রিমিনাল প্রসিডিংস। ক্রিমিনাল প্রসিডিংস এর ফার্স্ট স্টেজ হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে পুলিশের ইন্টারভিউটা। তাকে যখনই ঘটনার সাথে সাথে অ্যারেস্ট করা হলো, পুলিশ ইন্টারভিউ করেছে, এই প্রশ্নগুলোর উত্তর সে একটাও তখন দেয় নাই। এখন সে কোর্টে এসে যেগুলো বলছে এগুলো তোমাদের বিলিভ করার দরকার নাই,
তোমরা একটা অ্যাডভার্স ইনফারেন্স ড্র করতে পারো। সুতরাং এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সবসময়। এই ক্ষতিটা সবসময় আপনার এড়ানোর দরকার। সম্ভব হলে আপনি পুলিশের ইন্টারভিউ, পুলিশের প্রশ্নের উত্তর দিবেন, এতে আপনার জন্য সুবিধা আছে। কারণ আপনি যদি সবগুলা ঠিক মতো এক্সপ্লেন করে বুঝে সুঝে যদি সলিসিটরের সাথে মিটিং করে সব এক্স এন্ড ওয়াই এন্ড জেড এভরিথিং এ টু জেড ডিসকাস করে প্রস এন্ড কনস বিবেচনা করে উত্তর যদি দেন, তখন হয়তো দেখা যাবে পুলিশ আপনাকে মানে চার্জ করবে না। আর চার্জ যদি না করে তাহলে আপনার যে প্যারেশানি, আপনি পুলিশের ইন্টারভিউর পরে বলে দিল যে আমরা তোমাকে চার্জ করব না, অথবা কয়েকদিন পরে জানাইয়া দিল, কারণ আপনি ইন্টারভিউটা খুব ভালো দিয়েছেন। পুলিশ মনে করে কি যে আপনাকে তারা কোর্টে নিয়ে গেলে তারা কোর্টের মধ্যে কেস উইন করতে পারবে না, তখন তো তারা আপনার পাবলিক মানি ওয়েস্ট করতে চাইবে না, কোর্টে যাইতে চাইবে না, এবং কোর্টে আপনাকে নিবে না কেসটা। যার জন্য পুলিশের প্রশ্নের উত্তর দেওয়ার অনেক ফায়দা আছে। ফার্স্টলি হইল কি, কেস যদি কোর্টে যায়, জাজ বলবে যে সে পুলিশের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে, সে গুড বিহেভিয়ার করেছে পুলিশ স্টেশনে, কোনো অ্যাডভার্স ইনফারেন্স ড্র করার দরকার নাই। অথবা আরো হইতে পারে কি যে পুলিশের উত্তর দেন একটা গুড মানে সাইড হইলো কি, পুলিশ যখন সবগুলা এভালুয়েট করবে আপনার কথাগুলো শুনে, তারা তখন হয়তো কেসটা কোর্টেও নিবে না। আর যদি উত্তর যদি না দেন, নো কমেন্ট বলে যান, তাহলে তারা ডার্কে থাকলো, কেসটা কোর্টে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং তারা কি আপনার সাইড অফ স্টোরি তারা জানে না, এতে রিস্কটা অনেক বেশি হয়। কারণ একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে আমি দেখছি কি আমাদের লোকজন ঘুম হারাম হয়ে যায়, খাওয়া দাওয়া করে না, শরীর নষ্ট হয়ে যায়, কোনো ধরনের ব্যালেন্স নাই, এবং কমিউনিটির মধ্যে মিক্স করে না, একটা বিশাল একটা মানে প্যারেশানির মধ্যে থাকে, এবং এই প্যারেশানিটা আপনার কন্টিনিউ করে সেই পুলিশ স্টেশনের ইন্টারভিউ থেকে শুরু করে আপনার ট্রায়াল পর্যন্ত, যেটা 6 থেকে 12 মাস পর্যন্ত হতে পারে, লম্বা সময়, ডিপেন্ডিং অন অনেকগুলা কেসের হিয়ারিংটা, ট্রায়ালটা করার দেরিতে। কিন্তু যদি আপনি ঠিক মতো প্রিপেয়ার্ড হয়ে পুলিশের প্রশ্নের উত্তর দেন, তাহলে আপনার এই প্যারেশানিটা ভোগ করতে হবে না। পুলিশ আপনার উত্তরগুলো যদি ঠিক মতো পায়, তারা মনে করবে কি তারা কোর্টের মধ্যে নিলে কেসটা উইন করতে পারবে না। এটা যারা আসলে ওয়েলথি পিপল আছে, যারা ব্যয় করতে পারে, তারা সাধারণত প্রাইভেট লয়ার মানে এনগেজ করে, হায়ার করে, তারা একদম ডিটেইলস গুলো সবগুলো বুঝে প্রস এন্ড কনস ফুললি প্রিপেয়ার্ড হয়ে তারপরে মিটিং এর পরে পুলিশকে বলে যে আমি আসছি তোমাদের এখানে, তোমরা তো আমাকে খুঁজতেছো, আমি আসছি, আমি তোমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি আছি। ওকে, এটা হইলো আপনার একটা আমার অ্যাডভাইস থাকে যে ফুললি প্রিপেয়ার্ড হয়ে আপনি পুলিশের ইন্টারভিউ গুলা উত্তরগুলা দিবেন। এতে আপনার এই যে পুলিশের একটা আপনার আপনাকে চার্জ না করার, কোর্টে না নেওয়ার, যে সাথে সাথে বলবে যে তোমাকে আমরা কোর্টে নিব না, তোমাকে আমরা ডিসচার্জ করে দিলাম, আমরা তোমাকে রিলিজ করে দিলাম, নো কন্ডিশন, নো কন্ডিশনাল বেইল, তোমার কোনো মানে কিছু নাই, ইউ আর ফ্রি টু গো, এটা অনেক একটা হেল্পফুল ডিসিশন হয়। You do not have to answer any questions until you have spoken to your solicitor. আপনার লয়ারের সাথে কথা না বলা পর্যন্ত, আপনার সলিসিটরের সাথে কথা না বলা পর্যন্ত পুলিশের উত্তর দেওয়ার দরকার নাই। এই জন্য আমি সবসময় বলি কি, যখনই আপনি সাসপেক্ট করবেন, আপনি যখনই মনে করবেন আপনি একটা ট্রাবলের মধ্যে আছেন, আপনি একটা সমস্যার মধ্যে আছেন, তখন আপনি সাথে সাথে একজন এক্সপার্ট, এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ল সলিসিটর, ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করবেন। ওই মুহূর্তে, যেই মুহূর্তে আপনি মনে করেন ইউ আর ইন ট্রাবল উইথ দ্য পুলিশ, তখন আপনি সাথে সাথেই এইটাকে, সিচুয়েশনটাকে ট্যাকল করতে হবে, মিটিং করতে হবে, ওয়েট করলে হবে না। কারণ কোন সময় আপনাকে এসে পুলিশ ধরে নিয়ে যাবে, পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে যদি আটকাইয়া থাকেন, সেখানে তো মিটিং করার তো ভালো সুযোগ থাকে না, সেখানে সময়ও তো একটা সমস্যা হয়ে দাঁড়ায়, সেখানে
অনেক জিনিসগুলো রেস্ট্রিক্টেড থাকে, যেখানে আপনি ওপেনলি অনেক কথাবার্তার মধ্যে অনেক আপনি সবসময় একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এই জন্য যখনই আপনি সাসপেক্ট করবেন আপনি একটা ট্রাবলের মধ্যে আছেন পুলিশের সাথে, সাথে সাথে আপনি আমার সাথে বলেন, বা যারা অন্য ক্রিমিনাল স্পেশালিস্ট সলিসিটার যারা আছে তাদের সাথে মিটিং করে প্রিপেয়ার্ড হয়ে তারপর নিজের থেকে আপনি পুলিশ স্টেশনে চলে যাবেন। এতে অনেক ফায়দা আছে, পুলিশও মনে করবে সে নিজের থেকে আসছে, আপনাকে আর অ্যারেস্ট করার মানে কোনো সম্ভাবনাটাও কমে যাবে। কৌশল যেটা সবসময় পুলিশে দেয়, ইউ ডু নট হ্যাভ টু সে এনিথিং বাট ইট মে হার্ম ইউর ডিফেন্স if you do not mention when questioning something which you later rely on in court. Anything you do say may be given in evidence. এটা হইলো কৌশল, পুলিশের কৌশল দেয় আপনাকে। পুলিশে যখন ইন্টারভিউ করবে, ইন্টারভিউর আগে আগে পুলিশ আপনাকে একটা কৌশল দিবে। এই কৌশলের ওয়ার্ডিংটা হচ্ছে ইউ ডু নট হ্যাভ টু সে এনিথিং, তোমাকে কিছু বলতে হবে না, বাট ইট মে হার্ম ইউর ডিফেন্স, কারণ এটা তোমার ডিফেন্সের জন্য ক্ষতি হবে ভবিষ্যতে। ইফ ইউ ডু নট মেনশন হোয়েন কোয়েশ্চেন সামথিং, তুমি যদি এখন উত্তর যদি না দাও কোনো প্রশ্নের, তখন এটা ভবিষ্যতে তোমার জন্য হার্ম হবে, ক্ষতি হবে, which you later rely on in court. কিন্তু পরবর্তীতে যদি তুমি আবার ওই কথাগুলো এখানে কোর্টে বলো, এখানে আমাকে না বলো, তাহলে এটা তোমার ডিফেন্সের জন্য হার্ম হবে। এনিথিং ইউ ডু সে মে বি গিভেন ইন এভিডেন্স, যেটাই তুমি এখন বলবা আমাদের কাছে, সেটাও এখন কোর্টের কাছে এভিডেন্স হিসাবে স্থাপন করা হবে। এই কথাগুলো আপনার কৌশল দিয়ে বলে দিবে আপনাকে। এখন এই যে বড় বড় কেস গুলো হচ্ছে, মনে করেন মার্ডার কেস, রেপ কেস, কিডন্যাপিং কেস, এই কেসগুলোর এখন একটা অনেক ভয়াবহতা আছে। সেখানে দেখা যায় একজন বিদেশি নাগরিক, মনে করেন একটা হাঙ্গেরি বা একটা মানে এমন একটা আরেকটা একটা মানে আরেকটা একটা দেশ আছে মনে করেন, যেখানে প্রপার ক্রিমিনাল জাস্টিস নাই, যেখানে প্রপার ল এন্ড অর্ডার নাই, কিন্তু সে ওই দেশের নাগরিক। ওই দেশে সে একটা মার্ডার করেছে, ওই দেশে সে একটা মার্ডার করে সে আপনার চলে আসছে লন্ডনের মধ্যে। সে আবার লন্ডনেরও নাগরিক বা লন্ডনেও বসবাস করে, তার থাকার কিছুটা পারমিশন আছে, এবং সে এখানে আপনার থাকতেছে মনে করেন। এখন ওই দেশটা, সেটা আমি যে কোনো দেশ হতে পারে, স্পেসিফিক্যালি কোনো কিছু বলার দরকার নাই, যেখানে কোনো ল এন্ড অর্ডার বলতে নাই, যেখানে আইনের শাসন নাই, যেখানে আপনার বিচারের স্বচ্ছতা নাই, এবং সেখানে আপনার মানে তারা আপনার ইউকে কে বলবে যে তোমরা এই ব্যক্তিকে আমাদের দেশে ফেরত দাও, কারণ সে এখানে মার্ডার করেছে, তাকে আমাদের দেশে এসে এখানে বিচার সম্মুখীন হতে হবে এবং তাকে আমরা ফেরত চাই। এটা যেহেতু অনেকগুলো আপনার আমি ক্রিমিনাল পুলিশ স্টেশনের অনেকগুলো ঘটনার কথা বললাম, এটা একটা রিলিভেন্ট ইনফরমেশন। এখানে একটা ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট আছে যেখানে এক্সট্রাডিশন কেস গুলো হয়, এক্সট্রাডিশন ইউনিট আছে একটা, এবং এটা এই 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 আপনার কোর্ট আছে, সেখানে আপনার এই এক্সট্রাডিশন হিয়ারিং গুলো হয়। তার মানে মনে করেন একটা দেশ আছে হাঙ্গেরি, সে বলছে কি, বা রোমানিয়া, সে বলছে কি আমি আমার দেশের নাগরিককে এই দেশে ফিরে ফিরে পেতে চাই, তাকে এই দেশে এসে বিচারের সম্মুখীন হতে হবে, এক্সট্রাডিশন প্রসিডিংস ফেস করতে হবে, এবং তখন সেই কেসটা আমরা চ্যালেঞ্জ করতে পারি যে তাকে ওইখানে ফেরত দিলে তার স্বচ্ছতা থাকবে না, সে ফেয়ার জাস্টিস পাবে না। এটা অনেক বড় চ্যাপ্টার, এই জন্য আজকে আর এটাতে ডিটেলসে যাচ্ছি না। আজকে আমার সময় এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আবার রিপিট ইউটিউব এবং টুইটারে লগ ইন করলে আপনারা আজকের প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটার্স এই নামে গুগল সার্চের মধ্যে এগুলো সার্চ করলেও
ক্রিমিনাল জাস্টিস লিগ্যাল প্রোগ্রামের আপনার লিঙ্ক পাবেন, আজকের প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সুতরাং সবাই এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।